শয়নের আমি একনিষ্ঠ কর্মী, কৌশিকদার পাশে আছি, কৌশিকদার সাথে আছি। আপনাকে অনেকেই আমাকে জানে, আমরা যেখানেই রক্তদান হয় সেখানেই যাই। কৌশিকদার একটা কথা বলতে ভুল হয়ে গেছে, আমরা আমি জীবনে 50 বার রক্তদান করেছি। তাই মেডিকেল কলেজ থেকে আমাদেরকে সম্বর্ধনা জানানো হয়েছিল। আমি ছবিটা তুলে ধরার চেষ্টা করলাম, খুঁজে এখন বের করতে পারলাম না। আমাদের শিক্ষকরা সবাই এসেছেন, শিক্ষিকারা, টিচাররা সবাই আছেন। এই শেষ দিন আমরা বাংলাতে আমাদের সরস্বতী পুজোর দিন একসাথে আমরা খিচুড়ি খেয়েছি, একসাথে বসে। তারপরে রাত্রে ঘটনা 9টার সময় আমার সঙ্গে লাস্ট ফোনে কথা হয়েছে। তারপরে বাংলাকে আমি পাচ্ছি, বাংলাকে না পেয়ে আমরা সবাই দুঃখিত। আমরা সম্পর্কে কিছু বলা হয়নি, কম বলা হবে। আমাদের এই পাড়ার যে পুজো, নিশ্চিতপুর পূর্ব সার্বজনীনের যে পুজো, সেই পুজোতে বাংলার যে নিবেশ, নিজেকে নিয়োজিত করা, সেটা না বলা হয়। আমি অনুরোধ করব নিশ্চিতপুর পূর্ব সার্বজনীনের পক্ষ থেকে যে কোনো একজন প্রতিনিধিকে তাদের চোখে আমাদের পাড়ার, আমরা যারা পুজো, আমাদের পাড়ার পুজোকে সামনে রেখে আমরা আনন্দ নিই, আনন্দ করি, তাদের চোখে বাংলাকে আমরা নিশ্চিতপুর সার্বজনীনের পক্ষ থেকে যে কোনো একজনকে আমি অনুরোধ করব একটু দু একটা কথা, তার পুজো, তার নিয়োজন, সেটি তুলে ধরাতে। একটা জিনিস আমার যেটা বলার, আমি অতটা কাছ থেকে দাদার সাথে দেখিনি দাদাকে যদিও, কিন্তু বাংলার মুখে কোনোদিনও কিন্তু বিরক্তি ভাব আমি দেখিনি, যেটা আমার সবসময় চোখে পড়েছে। মানে সবসময় হাসি মুখে সব কাজটা করতেন এবং সবার কথাই চিন্তা করতেন আর কি। আজকের দিনে খারাপ লাগছে দাদা, কিন্তু উনি যেটা করে গেলেন সেটা অনেক সবার মধ্যেই থাকবে না, আছে। মধ্যে রয়েছেন সমাজকর্মী পার্থ গুহ। আমি অনুরোধ করব যে আজকে এই স্মরণ সভা, এই শোক সভা, অবশ্যই তাকে আমরা শ্রদ্ধা জানাতে তো এসেছি, এবং শুধু তাই নয়, বাংলার দেখিয়ে যাওয়া পথে আমরা সুদৃঢ়ভাবে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে চাই। তারই কিছুটা ঝলক, তারই কিছুটা আর্থিক আবেদন আমি পার্থক্যকে অনুরোধ করব স্মৃতিচারণের মাধ্যমে সেটি সকলের সামনে তুলে ধরা যায়। নমস্কার। প্রথমেই বাংলার স্মৃতির প্রতি অটল শ্রদ্ধা, ওনার পরিবারকে স্যালুট জানাচ্ছি এরকম একটা দৃষ্টান্ত তাৎক্ষণিকভাবে নেওয়ার জন্য। পাশাপাশি স্বয়ং তথা কৌশিকদা ধন্যবাদ জানাচ্ছি। বাংলা যে দৃষ্টান্ত রেখে গেলেন, এই আলোটা আমাদের গোটা বাড়ি বাড়ি, গোটা রামপুরহাট এলাকার মানুষের ছড়িয়ে দিল। আমরা জানেন যে আমাদের কাছে মেডিকেল কলেজ আছে। বাংলা যে চোখ দান করলেন, যে কর্নিয়াটা দান করলেন, বাংলার চোখের আলো দিয়ে আরও একজন বিশ্বকে দেখতে পাবে, গোটা দুনিয়া দেখতে পাবে। এর থেকে ভালো আর কিছু হয় না। মৃত্যুর পরও বাংলা অমর থেকে গেলেন তারই দানের মাধ্যমে। আমরা এই সভায় খুব গর্ব অনুভব করছি যে এরকম একটা মানুষের সান্নিধ্যে এতদিন আমরা ছিলাম। বাংলার চরম চূড়ান্ত শরীর খারাপ সত্ত্বেও বলতেন যে রক্তের প্রয়োজন হলে পাত্র ডেকে নিও, সাইকেল থেকে নেমে দিয়ে প্রায় ফোন করতেন যে আমি কি যাবো, কিন্তু আমরা অ্যাভয়েড করতাম যে আমার বাংলার শারীরিক অবস্থা জানতাম যে অতটা রক্ত দেওয়া অসুস্থ হয়ে পড়েন যদি, আমরা অ্যাভয়েড করতাম। মে মাসে, জুন মাসে গরমেও বলতেন যে রক্ত লাগলে আমাকে ডেকো, কিন্তু তুমি তো একবারও ডাকছো না আমাকে। এরকম একটা লোককে হারানো মানে আমাদের শহরবাসীর কাছে অপূরণীয় ক্ষতি।
বাংলাকে হারানো। এটা পরিবারের ক্ষতি তো বটেই, কিন্তু গোটা সমাজের ক্ষতি, গোটা রামপুরহাটবাসীর কাছে ক্ষতি। বাংলার এই আদর্শকে তুলে ধরতে হলে আরো মানুষের কাছে আমাদের যেতে হবে। এই দেহদানের ব্যাপারটা, মানুষকে কর্নিয়া দানের ব্যাপারটা, মানুষের মধ্যে যে সংশয়, আতঙ্ক, মানুষের মধ্যে যে দ্বিধা কাজ করছে, কাউন্সিলিং এর মাধ্যমে আমাদের যেতে হবে। যে কাজটা স্বয়ং বা কৌশিকরা নিরন্তর নিরলসভাবে করে চলেছে, তার সাফল্যও পাচ্ছে। আজকে আমার ভাই বলছিল 3 জন একযোগে কর্নিয়া দান করতে চাইছেন এবং দেহদান করতে চাইছেন। আমি বলেছি ঠিক আছে, ফর্ম দিয়ে দেবো, কৌশিকরা একটু সাহায্য করবো। এরকম অনেক মানুষ কোন জায়গায় যেতে হবে সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন। এক্ষেত্রে আমাদের প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াটা হতে পারে। আজকে যারা এখানে এসছেন, আমরা এই বার্তাটা নিয়েই যাব যে বাংলার মতন আরো অনেক বাংলা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে উঠুক, যাতে আমাদের এই মেডি চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হোক। কারোর চোখের আলোয় মৃত্যুর পরও তিনি বেঁচে থাকুক, অমর হয়ে থাকুক, আরেকজন দৃষ্টিশক্তি ফিরে পাক, এইটুকুনি বলবো। পাশাপাশি আর দীর্ঘায়িত করছি না। অমলদার স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা, ওটা পরিবারকে স্যালুট, স্বয়ংকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ। দাদা বাংলা বলে ডাকিনি কখনো, সবসময় দাদা বলেই ডেকেছি। সম্পর্কটা তৈরি হয়েছিল খুব সাধারণ সম্পর্কের মতো, কিন্তু সেই সম্পর্কটা কখনো যে অসাধারণ একটা সম্পর্ক হয়ে গেল জানতেই পারলাম না। যখন ইদিলা ছোট ছিল, কেবল ওর কাছ থেকে ক্লাস 3 বাড়িতে এসেছিল নাচ শিখবো বলতে। তার আগে দাদার সাথে আমার দেখা হয়েছিল কোনো একটা প্রোগ্রাম, তো সেখানে দাদা একটু আসতে সেখানে দাদার কখনো হয়তো মনে হয়েছিল যে আমার সাথে তার মনের একটা মুখের মিল বা একটা সামঞ্জস্য আছে। তারপর থেকে বহুদিন আমার বাড়িতে যাওয়া করার নাচটা আছে, শুনে ঘুরে যায়, কিন্তু কখনোই বাংলা যে নিজের দাদা হয়ে গেল বুঝতে পারি। এখনো পর্যন্ত যা সম্পর্ক আছে আমার সাথে এই বাড়ি, ওদের বাড়ির বোন বলতে আমি মেসমশাই থাকাকালীন, তাই সঙ্গীতা আমার মেয়ে সেভাবেই আমাকে বরাবর দেখে এসেছে। আমাকে বছরে জামা কাপড়ও ওখান থেকে আমাকে প্রত্যেক বছর দেওয়া হয়। সেখান থেকেও মানে বোন মানেই যে যতটা অধিকার আমার থাকা উচিত ততটাই কিন্তু ওই বাড়িতে আমার ছিল এবং এখনো পর্যন্ত আছে। আমার মেয়ের 2 মেয়ের হাতে খড়িও দাদার বলে বসে, আমার মেয়ের 2 মেয়ের পড়াশোনাও দাদার কাছেই, দাদার স্কুলেই। ওরাও দাদাকে পাপা বলেই ডাকে, যেহেতু মুন পাপা বলে ডাকে পাপা মামিকে, তো আমার 2 মেয়েও দাদাকে পাপা আর মামি বলেই ডাকে, দাদা বলে। তো ওরাও কখনো বাবার সাথে পাপার ডিফারেন্সই কখনো বোঝেনি, কারণ কোনো কিছু মনে পড়ে বাবাকে ফোন করা বা বাবার সাথে একটা সাজেশন দেওয়া, বা আমাদের বাড়িতে যে কোনো রকমের কোনো কাজ ভালো বাংলা ছাড়া আমরা কখনো কোনো কিছু ভাবতে পারিনি। হ্যাঁ, আমার দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না যে বাংলার মারা যাওয়ার কিন্তু আমি এখানে ছিলাম না। হয়তো থাকলে সেটা আমার পক্ষে দেখাটা হয়তো দিতে পারতাম, কি কতটা জানি না, হয়তো এই জন্য হয়তো আমি সেদিন ছিলাম না। আমার সেদিন কোনো যাওয়ার ছিল, আমি কলকাতা বেরিয়ে গেছিলাম, বা হয়তো দাদা চেয়েছিল যে আমি না দেখি, তাই হয়তো দাদা দেখা দেয়নি। কিন্তু দাদা চলে যাবে না ভাবা যায় না। লাস্ট ফোটা নিয়েছে এবছর, ফোটা দিয়ে যখন সিঁড়ি দিয়ে নামছে তখন দেখছি টলমল করছে পাটা। তো আমি আমার বাড়ির আপনাকে বললাম দাদাকে থেকে আমার ভালো লাগছে না, শুধু বলতাম তুমি যখন রাস্তা থেকে পড়ে যেও না। তাও টলতে টলতে এবার পুজোর প্রসাদও দিতে এসছে। ওই বাড়িতে কিছু হোক না হোক সব সময়তে টিফিন করে আমার বাড়িতে আসা, আমার বাড়ি থেকে আবার ওই বাড়িতে নিয়েও গেছে। কোনো জায়গাতে কোনো কর্তব্য থেকে দাদা কোনো কিছুতে ত্রুটি রাখেনি। কোন বলে রক্তের সম্পর্ক নয় বলে যে আমার সাথে সেই দায়িত্ব কর্তব্য থেকে দাদা কখনো বঞ্চিত রেখেছে আমাকে, এমন কখনো হয়নি। হয়তো আমার নিজের ভাই বা আমার দাদা থাকলে হয়তো আমি এতটা আদর, এতটা ভালোবাসা, এতটা যত্ন পেতাম না যতটা আমি দাদার কাছ থেকে পেয়ে এসেছি। আমি জানি না অন্য কোনো সম্পর্ক, সবাই বলে যে রক্তের সম্পর্ক ছাড়া নাকি কখনো ভাই বোন হওয়া যায় না। তো আমার দাদা এই একটা দৃষ্টান্ত সমাজের কাছে তো রেখে গেছে তার দেহদান, তার কর্নিয়াদানের মধ্যে, কিন্তু আমার কাছে আমার দাদা রেখে গেছে সম্পর্ক, যে রক্তের সম্পর্ক ছাড়াও ভাই বোন হওয়া যায়।
আছে আর থাকবে শুধু আফসোস যে আমি কোনো কিছু হলে দাদাকে ফোন করে বলতে পারবো না। দাদা তুমি একবার এসো। দাদা তুমি কোথায় আছো? তুমি তো আজকাল আমাকে ফোনই করো না, তুমি এত ব্যস্ত। ইদানিং কিছুদিন দাদা একটু চুপচাপ হয়ে গেছে, কথা বললাম দাদাকে ফোন করতে কোথায় কোথায়। এগুলো তো অসুস্থতার জন্য দাদা খুব একটা বেশি কথা বলতে চাইতো না, বুঝতে পারতাম। কিন্তু শরীর খারাপ থাকলে কখনো বুঝতে দিত না কাউকে যে আমার শরীর খারাপ, আমি ভালো নেই। আর দাদা বৌদির সাথে বন্ডিং, এরকম বন্ডিং বোধহয় আমার চোখে খুব দেখা খুব কমই আছে, যে ওদের দুজনের বন্ডিং মানে একটা অসম্ভব সুন্দর সম্পর্ক, যেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অ্যাকচুয়াল হওয়ার কথা, সেই সম্পর্কের মধ্যে ওরা ছিল। বৌদিকে মনের জন্য রাখা রাখতে দাদা জানি না কিভাবে বলবো, তবে আছি আমরা সবাই, কিন্তু ওই বন্ধুটা কখনোই পূরণ করতে পারবো না। আর কিছু বলার নেই, দাদা আপনার শান্তি কামনা করি, সেখানেই থাকুন, ভালো থাকুন। স্মৃতির উদ্দেশ্যে তাহলে আমি কি করলাম? যদি আমি মনেই করি যে বাবা চলে গেছে, তাহলে তো আমি নাই দিতে পারতাম। সবটা তো আমি সবাই যেরকম দেহ কার্য করে আমি তো পুড়িয়েই দিতে পারতাম। আমি চেয়েছিলাম যেন সবাই মাঝখানে সবার কাজে, যেমন বাবা থাকাকালীনও ব্যবহার করে গেছে, আমরাও যেন কিছু সেইভাবেও যেন করে যেতে পারি। আর বাবা কেমন মানুষ কি ছিল সেটার প্রমাণ আছে আজকে এত মানুষ। আমি বোধহয় জীবনে খুব কম মানুষকে দেখেছি, বাবা তো সবারই ভালোবাসে, কিন্তু আমি, আমার মা, আমার পরিবার বাদ জীবনে আমার মাধ্যমিক পরীক্ষার সময় আমি আমার বাবাকে দেখেছি অন্যের উপকার করতে। বরাবর একটা খুব কথা বলতো, আজ আমি যদি মানুষের পাশে দাঁড়াই, ভগবান একদিন আমাকে দেখবে, আর সেই মানুষরাই ভগবান রূপে এসে আমাদের কাছে আমাদের বিপদের সময় দাঁড়াবে। আর যদি আমি মানুষকে দুমুঠো খাওয়াই দিই, সবাই বলছে ভোগ রান্না। এটা করার কারণটাই এটা, যে মানুষকে যদি আজকে আমি আমার বাড়িতে পাঁচ পেরে বসে খাওয়াই, বা মানুষ যদি আজ আমার বাড়িতে আসেও, আমার যদি আমি আজকে নাও থাকি, সে কোনো না কোনো দিন কিছু না কিছু ভাবে তো নিশ্চয়ই মনে পড়বেই, কোনো না কোনো ঘটনার মাধ্যমে, যে অমুকের বাড়িতে আমি গেছিলাম, আমার নামটা তো তার মুখে উচ্চারিত হবে। ওটাই আমার কাছে অনেক। আর সামাজিক কর্তব্য কর্ম সেগুলো তো আমাদের মধ্যে আছেই। আমি মনে করেছি, আমার মা, আমার পরিবার মনে করেছে কর্নিয়ার দান করার, বডি দান করার। আমাকে থেকে ইন্সপায়ার হয়ে কেউ যদি করে, সেটা তো আমার কেন, আমার গোটা পরিবারের ভাগ্য যে আমার বাবাকে মনে রেখে বা আমার পরিবারের কথা মনে রেখে মানুষ এটা করছে। আর দ্বিতীয় কথা যদি বলতে চাই, সব থেকে ওপরে যেটা, এত কিছু হয়েছে, আমি যে আজকে এত বড় জায়গায় দাঁড়িয়ে আছি, এইখানে এত সবার ভালোবাসার মাঝখানে, তার উৎস হচ্ছে আমার বাবা আর মা। জীবনে কোনোদিন আমাকে বলেছিল যে টাকার পেছনে ছুটতে না। আমার বাবার কাছে যে বড় মনটা আসছিল না, আকাশের মতন উদার, সেই মনটা হয়তো আমি বলবো যে অনেক অনেক মানুষ কেন অনেকের মধ্যেই থাকে না। কোনোদিন আমাকে বলেনি যে বড় হয়ে ভালো চাকরি বাকরি করো, টাকা রোজগার করবে, বলেছিল মানুষ হবে। সবটা সম্মান বলো আর যাই বলো, আর্থিক প্রতিপত্তি বলো, এগুলো অনেক ছোট। মানুষ যদি আজকে ভালো হয়, সবার পাশে দাঁড়ায় যে কোনো সময়, আর যদি মানুষের মনে মনে ভালো চায়, তাহলে তো মানে বাবা ওইভাবেই শিখিয়ে গেছিল যে এইটাই করবে, তাতে দেখবে জীবনে শুয়ে রাত্রিবেলায় শুয়ে হয়তো অনেক শান্তি পাবে। টাকা পয়সা অনেকেই রোজগার করে রাখতে পারে না, আমার হয়তো সেটা অনেক বেশি নেই, কিন্তু আমি যেটুকু শিক্ষা তোমাকে দিয়ে যাচ্ছি,
যে কোনোদিন টাকার পিছনে ছুটো না, মানুষও দেখবে সবাই তোমাকে ভালোবাসবে। আজকে সেই যে ভালোবেসেছে তাই আজ এত মানুষ, আজকে এত মানুষের এখানে উপস্থিতিটাই এইটার জন্য। আর নতুন করে সবাইকে আমি কি বলবো, আমরা মানে ভীষণভাবে কৃতজ্ঞ যে সবাই বাবার শ্রদ্ধার জন্য এখানে এসেছে। আমাদের গোটা পরিবারের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই বাবাকে নিশ্চয়ই কোনো না কোনোভাবে মনে রাখবে, আমি জানি, তাই আজকে সবাই এসেছে। আর আমার এখানে কিছু বলার নেই, এবার আর এরা তো যা বলবে।